আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ধারাবাহিক ক্লাস, দ্বিতীয় অধ্যায় অংশীদার ব্যবসায়ী হিসাবে অংশীদারদের মূলধন হিসাব। তো আমরা প্রথম আরো 3টা ক্লাস করেছিলাম। ওই ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে লাভ লোকসান আবরণ হিসাব। ঠিক আছে, তো আমরা একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। তো আমরা বেসিক থেকে লাভ লোকসান আবরণ হিসাবটা আলোচনা করেছিলাম। সবাই একটু জয়েন করে ফেলেন, দেখেন তো সবকিছু ঠিক আছে কিনা। সবাই একটু জয়েন করে ফেলেন, হ্যাঁ, একটু জানান যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। ওকে, এটা একটু স্লো। ওকে, সবাই একটু জয়েন করেন। তো আমরা এখানে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসা হিসাবে 4 নম্বর ক্লাস। ঠিক আছে, তো আমরা প্রথম ক্লাসে অংশীদারি ব্যবসা হিসাবে লাভ লোকসান আবরণ হিসাবের একদম বেসিক থেকে আমরা সবকিছু জেনে আসছিলাম। দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে আমরা লাভ লোকসান আবরণ হিসাবে নিশ্চয়তা সংক্রান্ত সহ আরো অনেক ধরনের তথ্য ইনফরমেশন সহ মূলধনের সুদ সহ আমরা কি উত্তোলনের সুদ সহ আমরা 3টা ক্লাস সলভ করেছি। আমার জানা মতে যারা আমাদের বিগত 3টা ক্লাস দেখবা তাদের অংশীদারদের লাভ লোকসান আবরণ হিসাবে কোনো সমস্যা থাকবে না। আর যদিও সমস্যা থাকে, আমরা যে বেসিকটা প্রোভাইড করেছি সেই বেসিকটার মাধ্যমে তোমরা সবকিছু সমাধান করতে পারবে। ঠিক আছে, আমাদের কোনো মুখস্থ রুলস আমরা প্রোভাইড করি নাই। ওকে, বিপুল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আজকে আমরা 4 নম্বর ক্লাসে যেটা করব সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। তো অংশীদারদের মূলধন হিসাব নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে, অনেকেই এটা মুখস্থ ভাবে করে নেয়, কিন্তু করার পরে দেখে যে বইয়ের সাথে মিলে না, অথবা করতে গিয়ে সে দেখে তার মন বলতেছে একটা আর বইয়ের আনসার হচ্ছে আরেকটা। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা এই অংশীদারদের মূলধন হিসাবের যে প্রকৃত যে বেসিকটা, আসলে অংশীদারদের মূলধন হিসাব যে হিসাবটা এটা আমরা কেন করি, অথবা এই হিসাবটা কিসের, এই হিসাবটা দ্বারা আমরা কি বুঝি, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কোনো রুলস নিয়ম লাগবে না। আমরা নর্মালি অংশীদারদের মূলধন হিসাবটা একদম সরাসরি সুন্দরভাবে করতে পারবো। এই বিষয়টা নিয়ে আজকে আমরা তোমাদের সাথে একদম সুন্দর করে আলোচনা করব। সবাই একটু ক্লাসে জয়েন করে দেখো, যদি কোনো সমস্যা না থাকে আমাকে একটু জানাও যে হ্যাঁ স্যার সবকিছু ক্লিয়ার আছে, আপনি ক্লাস শুরু করে দেন। ঠিক আছে, সবাই কোনো সমস্যা না থাকলে একটু সবকিছু ক্লিয়ার লিখে দাও। এরপর একটু সমস্যা দিচ্ছে, তোমরা প্লিজ একটু ক্লাসটা শেয়ার করে দিও এবং তোমাদের ফ্রেন্ডসদের একটু মেনশন করে দিও। একটু সমস্যা দিচ্ছে নেট। আচ্ছা, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অপূর্ব, নুরুজ্জামান আর কি অপূর্ব চৌধুরী আছো, বিপুল আছো, ওকে 3 জন। ওকে, কোনো সমস্যা নাই। আমাদের এসএসসি তে এমনি স্টুডেন্ট খুবই কম, আমরা নতুন শুরু করেছি। ইনশাআল্লাহ আমাদের ক্লাস কোয়ালিটি যদি বেটার হয়ে থাকে ইনশাআল্লাহ আমাদের একদিন লাইভ ক্লাস স্টুডেন্টস হবে। ঠিক আছে, তো চলো আমরা অংশীদারদের মূলধন হিসাব নিয়ে কিছু কথা বলি। আচ্ছা, তো চলো আমাদের প্রথমে আমরা অঙ্কটা পড়ি, তারপর আমরা সমাধান করানোর সময় আমরা জিনিসটা একটু সুন্দর করে বুঝিয়ে দিব। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দেখো এই অঙ্কটা একদম মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আমরা একদম মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো কি লেখছে, আমরা কিন্তু আজকে 3 নাম্বারটা করব এবং 1 এবং 2 নাম্বার আমরা কিন্তু এগুলো নরমালি 1 নাম্বার পারি এবং 2 নাম্বার আমরা পারি। আমরা 2 নাম্বারটা একটু নরমাল আমরা একটা সমাধান করে নিয়ে আসছি, জাস্ট আমরা বুঝিয়ে দিব, হয়ে যাবে। আমাদের মেইন টার্গেট হচ্ছে 3 নাম্বার। আমরা 3 নাম্বারটা এমন ভাবে করব যেন আমাদের লাইফে যদি কোনো অংশীদারদের মূলধন হিসাব আসে, যদি যে কোনো কন্ডিশন হোক না কেন আমরা যেন সমাধান করতে পারি, সেই বিষয়টা আজকে আমরা ইনশাআল্লাহ এখান থেকে শিখে যাব। ঠিক আছে, সবাই একটু ধৈর্য ধরো, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি একদম ইজি ভাবে, যেন তোমাদের কোনো রুলস মুখস্থ করা না লাগে। খেয়াল করো, এখানে এটা হচ্ছে দীপক কুমার স্যারের বই থেকে আমরা উঠাইছি অঙ্কটা। প্রেমা, রুনা এবং পপি
2018 সালে জানুয়ারি তারিখে যথাক্রমে 1,20,000 টাকা, 80,000 টাকা এবং 40,000 টাকা নিয়ে একটি ঔষধের ব্যবসা শুরু করে। নরমালি তারা তিন ধরনের মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে। তারা ব্যবসায় লাভ লোকসান মূলধন অনুপাতে বন্টন করে, মানে তারা যে মূলধন দিচ্ছে সেই অনুপাতে তারা লাভ লোকসান বন্টন করে। ঠিক আছে? আচ্ছা, মূলধন অনুপাতে বন্টন করে বিষয়টা আমি একটু বুঝাই দিই। যদি বলা হয় মূলধন অনুপাতে বন্টন করে, সেক্ষেত্রে তুমি কি করবা, আমি একটু লিখে দিচ্ছি। মূলধন অনুপাত তুমি কেমনে বের করবা? তাহলে প্রথম হচ্ছে প্রেমা, কারণ আমাদের তো লাভ লোকসান হিসাবটা বন্টন করতে হবে। এরপর হচ্ছে রুনা, তারপর হচ্ছে কে পপি। ঠিক আছে? তো মূলধন হিসাবে তুমি কিভাবে এটা মানে করবা, আমি একটু জাস্ট বুঝাই দিই। সবাই অনেকে পারো, আবার অনেকে একটু সমস্যা থাকে, সবাই তো একরকম না, আমাদের সবাদের জন্য বাস্ট হয়। আচ্ছা, প্রেমা দিছে কত মূলধন? 1,20,000। রুনা দিছে হচ্ছে 80,000, আর তোমার দিছে কত হাজার, এই পপি দিছে হচ্ছে 40,000। ঠিক আছে? তো এটা হচ্ছে তারা বলতেছে যে তাদের যে লাভ লোকসানটা হবে, তারা যে যতটুকু বেশি মূলধন দিচ্ছে সে ততটুকু বেশি লাভ লোকসান নিবে। লাভের ক্ষেত্রে সে বেশি নিবে, লোকসানের ক্ষেত্রে সে বেশি নিবে, আর যে কম মূলধন দিচ্ছে সে কম নিবে। তো এখান থেকে যদি আমরা এটাকে একটা অনুপাতে কনভার্ট করে, খেয়াল করো আমাদের অনুপাতে কনভার্ট করার সময় কি করতে হবে, প্রথমে দেখতে হবে এখানে কয়টা করে জিরো আছে সবার কাছে। দেখো, এদেরও 4টা জিরো আছে, কেটে দিবা। এর 4টা জিরো আছে, কেটে দিবা। এর 4টা জিরো আছে, কেটে দিবা। তো 4টা জিরো যখন আমি কাটি, তখন এর অনুপাতটা কি দ্বারা একটু খেয়াল করে দেখো। অনুপাত দ্বারা হচ্ছে 12, তারপর হচ্ছে কত 8, তারপর হচ্ছে কত 4। তুমি চাইলে এই অনুপাতটাকে যদি আরো ছোট করা যায়, যদি কোনো একটা সংখ্যা দিয়ে 3টাকে ভাগ করা যায়, সেভাবে তুমি করতে পারো। খেয়াল করে দেখো, তুমি যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে এটাকেও 3টাকে ভাগ করা যাবে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার এখানে 3, এটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, এটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। তার মানে আমরা মূলধন অনুপাতটা কত পেলাম? 3:2:1। কত? 3:2:1। তা মূলধন অনুপাত সবসময় তোমাকে এভাবে ভাগ করে নিতে হবে। এখন তুমি বলতে পারো, স্যার এমন তো থাকে যে মূলধনটা অন্যরকম থাকে, মিলে না। সমস্যা নাই, সেক্ষেত্রে তুমি একটু বড় অনুপাত নিবা। ঠিক আছে? সেক্ষেত্রে ধরো তোমার 57, 50, 20 এরকম অনুপাত হইলো, কোনো সমস্যা নাই, যদি মিলে এভাবে করে নিতে। আচ্ছা, সবাই একটু মূলধন অনুপাতটা ক্লিয়ার লিখে দাও। তার মানে তারা যে লাভ লোকসানটা আবন্টন করবে মূলধন অনুপাতে, আমরা মূলধন অনুপাত বের করে দেখলাম, আমাদের 3:2:1 হয়েছে। সবাই একটু মূলধন অনুপাতটা ক্লিয়ার লিখে দাও, ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসে যাব। ওয়ালাইকুম আসসালাম সায়েদা। আচ্ছা, প্লিজ একটু আমাকে কমেন্ট করতে হবে। হ্যাঁ, আর তোমরা তো দেখো, তোমরা এসএসসি ক্লাস নিলে 10 জন, 7 জন, 6 জন, 15 জন, 20 জন এরকম থাকে। বিবিএতে যখন ক্লাস নিই আমি কমেন্টের জন্য মানে কমেন্টই করতে পারি না, এত কমেন্ট মাশাআল্লাহ হয়। তো আমি বিবিএ তোমাদের এসএসসি আরো আগে আমি কয়েকবার শুরু করতে চেয়েছিলাম, আসলে এত সময় হয় না, বুঝছো। তারপরেও আমি দেখি যে বিবিএতে যারা আসে তারা অনেকেই ভুল অ্যাকাউন্টিং বা অনেক ভুল হিসাব বিজ্ঞান তারা জেনে জেনে আসে। ঠিক আছে? এই জন্য আমি চিন্তা করলাম একটু নিচের দিকে আসা তোমাদের সাথে একটু কানেক্ট হয়, সেজন্য আর কি আসা। আচ্ছা, তাহলে ক্লিয়ার, এটা আমাদের শেষ জানলা, আমি মাঝখানে এটা করে দিলাম। এরপর হচ্ছে তোমার দেখো, চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলন পর বার্ষিক সুদ হবে 5% ধার্য করতে হবে ব্যবসায়ের। দেখো এরপর কি লিখছে, ব্যবসায়ের পরিচালনা অংশগ্রহণের জন্য প্রেমা ও পপি যথাক্রমে মাসিক 2500 করে, এবং এটা হচ্ছে তোমার প্রেমা 2500 করে পাবে, আর পপি হচ্ছে কত পাবে? 2000 করে বেতন পাবে। ঠিক আছে? ভালো করে খেয়াল করো, প্রেমা এবং পপি। প্রেমা হচ্ছে মাসে 2500, পপি হচ্ছে মাসে 2000 টাকা করে বেতন পাবে। দেখো, প্রেমা তার বেতন প্রতি মাসে নগদে তুলে নেয়, কিন্তু পপি বেতনের টাকা নগদে তুলে নেয়নি। ঠিক আছে? একজনের নগদে তুলা নেই, আরেকজনের তুলা নেয়নি। আচ্ছা, এরপরে খেয়াল করো, বছরের সম্ভাব্য লাভের প্রত্যাশায় প্রেমা প্রত্যেক মাসের প্রথম তারিখে 800, রুনা প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে 600, পপি প্রত্যেক মাসের শেষ তারিখে 400 করে উত্তোলন করে। তো আমরা জানি প্রথম তারিখে হলো হচ্ছে আমাদের 5.5, মাঝামাঝি হলো হচ্ছে 6, আর শেষ হলো হচ্ছে প্রথম হলো হচ্ছে আমাদের 6.5, মাঝামাঝি হচ্ছে 6, শেষ হচ্ছে 5.5। তো এটা আমরা জানি, এবং কিভাবে এটা হয়েছে আমরা গত ক্লাসে দেখেছিলাম। ওকে, তাহলে তারা 3টার সময় 3 জন উত্তোলন করে। এরপরে হচ্ছে প্রেমা নগদ উত্তোলন ছাড়াও 4000 টাকার পণ্য উত্তোলন করেন। আচ্ছা, এরপরে হচ্ছে পপির বেতন ডিবিট করার পর দেখো, পপি এখানে যে বেতন পায়, এই যে মাসে যে সে 2000 টাকা বেতন পায়, সেটা ডিবিট করা হয়ে গেছে। করার পর অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে শুধুমাত্র পপির বেতনটা ডিবিট করা হয়েছে, অন্যান্য সব সমন্বয় সাধন করার পূর্বে আমাদের লাভ পুরস্কার দাঁড়ায় কত? 82,000 টাকা। এখন খেয়াল করো, যেহেতু পপির বেতনটা ডিবিট করা হয়েছে, তার মানে হচ্ছে আমরা যখন
লাভ লোকসান আবরণ হিসাবটা করেছিলাম, বিশেষ করে আমরা যখন বিশদ আয় বিবরণ হিসাব করেছিলাম, যেখানে আমরা নিট লাভটা বের করি, আমরা যখন সেটা করেছিলাম সেই ক্ষেত্রে প্রেমার বেতন হিসাবটা আমরা বাদ দেওয়ার পরে আমাদের ৮২,০০০ টাকা আসছে। সেই জন্য আমাদের লাভ লোকসান আবরণ হিসাবে নতুন করে প্রেমার টাকাটা আসবে না। আচ্ছা, তো এক নম্বর হচ্ছে উত্তোলনের সুদ। আমরা উত্তোলনের সুদ নরমালি পারবো, প্রত্যেক মাসে প্রথমে যেটা করেছে সেটাকে আমরা ৬.৫ দিয়ে গুণ দিব, পার্সেন্ট করে ৬.৫ দিয়ে গুণ দিলে হয়ে যাবে। তারপরে সে মাঝামাঝি হচ্ছে ৬ দিয়ে গুণ দিব, শেষে হচ্ছে ৫.৫ দিয়ে গুণ দিব, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের উত্তোলনের সুদ আমরা নির্ণয় করে দেখবো, ইনশাআল্লাহ সমস্যা নেই। এখন আমরা লাভ লোকসান আবরণ হিসাবটা একটু করবো, ঠিক আছে? লাভ লোকসান আবরণ হিসাবটা একটু করবো ৫ মিনিট, আমরা একটু পরে আমাদের মূলধন হিসাবটা প্রস্তুত করবো। এমডি আকাশ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখো তাহলে নরমালি আমরা লাভ লোকসান আবরণ হিসাবে ঘর বানাইলাম, ঘর বানানোর পরে আমরা লাভ লোকসান আবরণ হিসাবে লিখলাম নিট লাভ কত, ৮২,০০০ টাকা। এটা আমরা সবসময় লিখি নিট লাভ। এখন আমরা জানি যে লাভ লোকসান আবরণ হিসাবে যদি আমাদের যে লাভ হয়েছে সেই টাকাটার পরিমাণ বাড়বে, যে পয়েন্টগুলো আসলে বা যে অঙ্কগুলো আসলে সেগুলো আমি লাভের পাশে নিব, এবং যেগুলো কম সেগুলো আমি কি ডেবিট পাশে নিব। মানে মূল কথা হচ্ছে খরচগুলো আমি কি ডেবিট পাশে নিব, আয়গুলো হচ্ছে ক্রেডিট পাশে নিব। এখন একটু খেয়াল করে দেখো, আমরা জানি উত্তোলনের সুদ আমাদের কোথায় আসবে? উত্তোলনের সুদ হচ্ছে আমাদের আমাদের নিট লাভের পাশে আসবে। তাহলে আমরা উত্তোলনের সুদ প্রথমে লিখবো অংশীদারদের মূলধন হিসাব, তারপরে উত্তোলনের সুদ প্রেমা, রুনা, পপি, আমরা যে সিস্টেম অনুযায়ী সেই সিস্টেম অনুযায়ী আমরা বের করেছি ২৬০, ১৮০, ১১০০, মানে এটা আমরা করেছি, তো আমাদের এখানে আর বিষয় কিছু বলার নেই। তারপর হচ্ছে মূলধন সুদ আমাদের এই পাশে আসবে, আমরা মূলধনের সুদ আমাদের সিস্টেম অনুযায়ী বের করবো, এবার আসছে এখানে হচ্ছে ১২,০০০, ঠিক আছে? এখন কত হচ্ছে, এখানে দেখো বেতন পেত প্রেমা এবং কি পপি, তো বেতন প্রেমা এবং পপি পেত, তো পপির বেতন কিন্তু ডিবিট করা হয়েছে, ঠিক আছে? পপির বেতন কি করেছে, ডিবিট করা হয়েছে, সেই জন্য পপির বেতন আসবে না। সেই জন্য এখানে শুধুমাত্র প্রেমার বেতন আসবে। দেখো লেখা আছে প্রেমার বেতন হিসাব, সে যদি তোমার প্রতি মাসে ২৫০০ টাকা করে পায়, প্রতি মাসে যদি সে ২৫০০ টাকা করে পায়, ১২ মাসের অঙ্ক, সে ১২ মাসে কত পাবে, ৩০,০০০ টাকা পাবে, ঠিক আছে? এটা হচ্ছে বেতন হিসাব। যেহেতু শুধুমাত্র এখানে প্রেমা, সেজন্য তুমি প্রেমার বেতন হিসাব লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো যে প্রেমার মূলধন হিসাব বেতন ৩০,০০০ টাকা, এভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এটা কেন লেখা হয়নি, ঠিক আছে? প্রেমার মূলধন হিসাবটা এখানে কেন লেখা হয়নি? এখানে লেখার প্রেমার মূলধন হিসাব লিখে তারপরে কিন্তু বেতন হিসাবটা লেখার কথা ছিল, এটা মূলধন হিসাব গেলে বুঝতে পারবো। এরপরে আমরা দেখলাম আমাদের ডেবিট পাশে হচ্ছে এই টাকাগুলা, ক্রেডিট পাশে এবং ডেবিট পাশে এই টাকাগুলা। ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রেমার এখানে মূলধন হিসাব পণ্য উত্তোলন করেছিল, ঠিক আছে? পণ্য উত্তোলন করেছে, এখানে আমাদের পণ্য উত্তোলনটা আসছে ৪,০০০ টাকা। যাই হোক, আমরা এটা নরমালি আমাদের যে লাভ লোকসান আবরণ হিসাবে আমরা সেই হিসাবে আমরা এটা করতে পারবো। করতে পারার পরে আমাদের কি মুনাফার অংশ আসছে, এটা আমরা নরমালি আমাদের এই লাভ লোকসান আবরণ হিসাবটা যারা বুঝতে পারছো সবাই একটু, এটা হচ্ছে আমাদের রিকমেন্ড 2, ঠিক আছে? অথবা খ, সবাই একটু 2 ক্লিয়ার লিখে দাও। যারা লাভ লোকসান আবরণ হিসাবটা বুঝতে পেরেছো একটু 2 ক্লিয়ার লিখে দাও। আর যারা লাভ লোকসান আবরণ হিসাবে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে আমাকে একটু বলতে পারো, আমি তোমাদের কমেন্ট দেখতেছি, ঠিক আছে? ওকে, লাভ লোকসান আবরণ হিসাবটা একটু 2 ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? যারা বুঝতে পেরেছো একটু 2 ক্লিয়ার লিখে দাও। থ্যাংক ইউ রকিবুল স্যার। আচ্ছা, যারা আছে একটু ক্লিয়ার লিখে দাও। আমাদের টার্গেট হচ্ছে মূলধন হিসাব করব। এই যদি হয় লাইভের স্টুডেন্টদের অবস্থা অনেক অল্প, ক্লাস করতে তো মনে চায় না, ঠিক আছে? যাই হোক, আচ্ছা আমরা তো খ নাম্বারটা করেছি, আমরা খ নাম্বার 3টা ক্লাসে করেছি। তুমি এখানে বলো যে তোমার কোনটা সমস্যা, আমি একটু সলভ করে দিচ্ছি। এখানে বলো তোমার কোনটা সমস্যা আছে, কোনটা সমস্যা আছে একটু বলো। আচ্ছা, এখানে তোমার প্রেমা আর হচ্ছে পপি দুইজনের বেতন পায়, তা পপির বেতন কিন্তু ডিবিট করা হয়েছে। তো পপির বেতন যেহেতু ডিবিট করা হয়েছে, এখানে আমাদের পপির বেতনটা আমাদের লাভ লোকসান আবরণ হিসেবে আসবে না, কারণ ডিবিট করার পরে কিন্তু আমাদের এই যে নিট লাভটা বের করা হয়েছে, বুঝছো? তাহলে পপির বেতনটা আসবে না, শুধুমাত্র প্রেমার বেতনটা আসবে। সেই মাত্র ৩০,০০০ টাকা প্রেমার বেতনটা আসছে।
বুঝছো? তো আমরা কিন্তু জানি যে বেতনটা ডেবিট করা হয় বা অন্তর্ভুক্ত করা হয় অথবা হিসাবভুক্ত করা হয়, তার মানে হচ্ছে আমরা যে বিষয় বিবরণী তৈরি করে লাভ লোকসান বা নিট লাভটা বের করেছি, সেই নিট লাভ বের করার সময় আমরা ওই বেতন বা ওই বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করে ফেলছি। আর যেগুলো অন্তর্ভুক্ত করি নাই তার হিসাবগুলো আমরা এখানে নতুন করে যোগ বিয়োগ করে আমাদের একটা বন্টনকৃত মুনাফা হয়েছে 44,550, সেখান থেকে আমরা বন্টন করে যার যার অংশীদার হিসেবে আমরা নিয়ে যাব। এই হচ্ছে আমাদের বিষয়। এখানে আর কি বিষয় আছে যে তোমরা বুঝো নাই? আচ্ছা, এমডি আলামিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, বিপুল স্যার আর পপি আর ওই একটা দেখাবেন। ঠিক আছে, 2 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও আমাদের, যতটুকু আমি তোমাদের বুঝতে পারছি। এবার প্রেমা নগদ উত্তোলন করছে, নগদ উত্তোলনটা আমরা নিয়েছি, সরি নগদ উত্তোলন না, পণ্য উত্তোলন, পণ্য উত্তোলনটা আমরা ক্রেডিট পাশে নিয়েছি। দেখো পণ্য উত্তোলন, বুঝছো? তো এটা হচ্ছে আমাদের দুইটা হিসাব। তাহলে আমাদের ক নাম্বার আমরা পারবো, খ নাম্বার আমরা পারবো। আমি মনে করি তোমাদের খ নাম্বার কোনো সমস্যা হবে না, কারণ তোমাদের সবকিছু বলা হয়েছে ভালো করে প্রথম 3টা ক্লাস। আচ্ছা, এখন ক্লিয়ার? এখন আমি তোমাদের সাথে এখন মূলধন হিসাব নিয়ে একটু কথা বলি। তো আজকে আমাদের মেইন ফোকাস হচ্ছে কি হিসাব? মূলধন হিসাব। আমাদের আজকে মেইন ফোকাস কি? মূলধন হিসাব। একটু মনোযোগ দিবা মূলধন হিসাব। শোনো, আমার চেহারার দিকে তাকাও, ইনশাআল্লাহ ভালো করে বুঝতে পারবে। শোনো, মূলধন হিসাবটা আসলে কি আমি তোমাকে বলি। মূলধন হিসাব মানে হচ্ছে, ধরো তুমি, আমি আর আমরা, ধরো 3জন অংশীদার। কতজন? 3জন। ধরো ওরা বাদ, আমরা 3জন অংশীদার। এখন এই তিনজনের কি পরিমাণ মূলধন আছে ব্যবসায়, সেটা হিসাব করাটাকে মূলত বলা হয় কি? মূলধন হিসাব। আমি কি বুঝাইতে পারছি? তুমি যদি অঙ্কের মধ্যে যাও, যে সিস্টেম আমি তোমাদেরকে শিখা, একটু তোমরা যে ভুলভাবে শিখো, আমি তোমাদেরকে দেখাবো আসলে ভুলভাবে যে শিখো। মূলধন হিসাবটা হচ্ছে, আমরা যারা অংশীদার আছি, আমরা অংশীদারদের বিজনেসের মধ্যে কার কত টাকা মূলধন আছে, সেই হিসাবটা ক্যালকুলেশনটা করা বা সেই খতিয়ানটা করাকে মূলত বোঝানো হয় কি? মূলধন হিসাব। এটা কিন্তু একটা খতিয়ান, বুঝছো? এখানে কিন্তু দেখো খতিয়ানের মতো ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ জাস্ট 3জন থেকে 3টা টাকা আসছে। তাহলে আমি কি বললাম? যে আমরা যারা অংশীদার আছি, আমাদের কার কি পরিমাণ মূলধন বিজনেসের মধ্যে আছে, মানে এই লেনদেনগুলো যে হয়েছে, লেনদেনগুলো হওয়ার পরে কার কি পরিমাণ মূলধন বিজনেসের মধ্যে হয়েছে, যোগ বিয়োগ করে আমরা যে মূলধনটা বের করি সেটাকে বলা হয় মূলধন হিসাব। তোমাকে ফোকাস রাখতে হবে হচ্ছে আমাদের বিষয়টা, মানে কার কি পরিমাণ মূলধন বিজনেসে আছে সেই হিসাবটা আমরা করতেছি। আমরা কিন্তু বিজনেসের যে একটা সার্বিক মূলধন, আমরা কিন্তু সেই হিসাবটা করতেছি না, আমরা আমাদের অংশীদারদের হিসাব করতেছি। যে তোমার কি মূলধন আছে ব্যবসায়, সেটা হিসাব করব। আমার কি মূলধন কতটুকু ব্যবসা আছে সেই হিসাব করব। আরেকজনের কি মূলধন, কি পরিমাণ মূলধন ব্যবসা আছে, আমরা সেটা হিসাব করব। ঠিক আছে? তো সেটা যদি আমরা হিসাব করতে চাই, তো প্রথমে আমাদের এখানে কি করতে হবে? আচ্ছা, এখানে তুমি খেয়াল করো, মানে এখানে ধরো 3টা নাম দেওয়া হয়েছে, তারিখ, বিবরণ, 3জনের নাম, প্রেমা, রুনা, পপি। তারিখ, বিবরণ, প্রেমা, রুনা, পপি। এখানে লেখা আছে অংশীদারদের মূলধন হিসাব। মানে একটু ছোট, তো একটু খেয়াল করে একটু বুঝে নাও। ঠিক আছে? আমার এখানে তো বোঝা যাচ্ছে। যাই হোক, আমি বলে দিচ্ছি। তারিখ, বিবরণ, প্রেমার টাকা, রুনার টাকা, পপির টাকা। তারিখ, বিবরণ, প্রেমার টাকা, রুনার টাকা, পপির টাকা। ওকে, তাহলে আমরা যার যার এখন আর কি পরিমাণ মূলধন বিজনেসে আছে অথবা থাকবে, আমরা সেটার হিসাব করব। দেখো, তো প্রথমে দেখতে হবে যে কে কত মূলধন দিয়েছে। দেখো, 2018 সালের জানুয়ারিতে। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করো। 2018 সালের জানুয়ারিতে তোমার প্রেমা দিছে কত? 1,20,000, রুনা হচ্ছে 80, হচ্ছে 40। তুমি লিখবা 2018 সাল, এখানে লেখা হচ্ছে 2018 জানুয়ারি। ঠিক আছে? তুমি এখানে প্রারম্ভিক মূলধন লিখতে পারবো, অথবা ব্যবসা শুরু করলে নগদান হিসাব লিখতে পারবো। কারণ ব্যবসা শুরু করলে যাবে কি হয়? নগদান হিসাব লিখে মূলধন হিসাব দিবে, সেখানে তুমি নগদান হিসাব লিখতে পারবে। আর যদি লেখা থাকে মূলধন ছিল, সেক্ষেত্রে প্রারম্ভিক মূলধন লিখতে পারবো, অথবা নরমালি প্রারম্ভিক মূলধন লেখা যায়। তাহলে নগদান হিসাব, তারা কি পরিমাণ মূলধন দিছিল? প্রেমা দিছিল হচ্ছে তোমার 1,20,000 টাকা। ঠিক আছে? ও দিচ্ছে, রুনা দিচ্ছে হচ্ছে 80,000 টাকা, আর পপি দিচ্ছে হচ্ছে কত? 40,000 টাকা। ওকে, পপি দিচ্ছে কত? 40,000 টাকা। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের হিসাব। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা ছিল তাদের প্রারম্ভিক মূলধন। আচ্ছা, এখন আমি তোমাদের একটা বোর্ড সিস্টেম বলি। তোমরা একটা জিনিস জেনে আসছো যে বোর্ড সিস্টেমটা, আমি একটা জিনিস তোমাদেরকে বলি, বা অনেকে এটা জানো, বা আমরা যখন এসএসসি তে ছিলাম আমরা এটা শিখতাম। খেয়াল করো,
আমরা অনেকে জানি কি যে যে এই পাশের ডেবিট গুলা যা আছে এটা হচ্ছে মূলধন হিসেবে ক্রেডিট পাশে চলে যাবে, ঠিক আছে। এবং এই পাশের ক্রেডিট গুলা যা আছে মানে এখানে লাভ লোকসান হিসেবে যে ক্রেডিট গুলো আছে সেগুলো আমাদের কি ডেবিট পাশে চলে যাবে। আমরা এগুলা শিখতাম বা এই সিস্টেম ফলো করে কিন্তু আমরা অঙ্ক করি, কিন্তু আসলে আমরা যখন এই সিস্টেমটা ফলো করতে যাই তখন দেখি আমাদের ম্যাক্সিমাম অঙ্ক ভুল হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে আসলে আমরা জানি যে কি ক্রেডিট পাশে গুলো ডেবিট পাশে যাবে, ডেবিট পাশে গুলো কি ক্রেডিট পাশে যাবে। কিন্তু তোমরা মনে রাখবা এই যে সিস্টেমের কথাটা বলা হয়েছে এটা হচ্ছে একদম বোল্ড সিস্টেম, ঠিক আছে, এটা বোল্ড। এটা যদি তুমি শিখে থাকো যে লাভ লোকসান আবরণের ডেবিট পাশে গুলো ক্রেডিট পাশে যাবে, ক্রেডিট পাশে গুলো ডেবিট পাশে যাবে, তোমার ম্যাক্সিমাম অঙ্কই ভুল হবে। যেমন এই অঙ্কটা তোমার ভুল হবে, তোমার অঙ্ক হবে না। তোমাকে সবসময় মাথায় রাখতে হবে মূলধন হিসাবে আমাকে চিন্তা করতে হবে যে এক একজন অংশীদারদের কি পরিমাণ মূলধন আছে সেটা আমাকে বের করতে হবে। তো আমার এই লাভ লোকসান আবরণ হিসাবের সাথে ওই মূলধন হিসাবের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তুমি অঙ্ক থেকে মূলধন হিসাব করতে হবে। কোথায় থেকে করতে হবে? অঙ্ক থেকে মূলধন হিসাব করতে হবে। আমি একটু তোমাকে এক্সাম্পল দেই। ধরো আমি লাভ লোকসান আবরণ হিসাবটা বাদ দিলাম, এটা আমার লাগবে না, আমি সরাসরি মূলধন হিসাব থেকে মানে অঙ্ক থেকে করব। তো খেয়াল করো, তো আমি এখন জানি যে আমার যে পরিমাণ মূলধন আছে, যদি আমার কোনো কারণে আমার মূলধনের পরিমাণ বাড়ে সেক্ষেত্রে আমার মূলধনটা ক্রেডিট পাশে আসবে, কারণ মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। সেক্ষেত্রে আমার কোন পাশে আসবে? ক্রেডিট পাশে আসবে। এবং আমার এমন কোন অ্যাক্টিভিটিসের কারণে যদি আমার মূলধন কমে সেক্ষেত্রে আমার মূলধন কমার কারণে আমার কোন পাশে আসবে? ডেবিট পাশে আসবে। আবার বলতেছি ভালো করে, এটা হচ্ছে বেসিক। যদি অঙ্কের কোনো লেনদেনের কারণে আমাদের বা অংশীদারদের, ধরো আমি একজন অংশীদার, যদি কোনো অঙ্কের অ্যাক্টিভিটিস বা লেনদেনের কারণে আমার মূলধনের পরিমাণ কমে সেক্ষেত্রে আমার ডেবিট পাশে বসবে, কারণ মূলধন কমলে ডেবিট হয়। আর যদি কোনো অ্যাক্টিভিটিসের কারণে মূলধন বাড়ে সেক্ষেত্রে আমার কি ক্রেডিট পাশে বসবে। তাহলে আমার প্রারম্ভিক মূলধনের সাথে আমার যে কারণে মূলধন বাড়ছে সেগুলো যোগ হবে, আবার এবং যে কারণে মূলধন কমছে সেগুলো বিয়োগ হবে। এই যোগ এবং বিয়োগ করার পরে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ এবং বিয়োগ করার পরে আমার যে অবশিষ্ট মূলধনটা থাকবে সেটা হচ্ছে আমার অংশীদার হিসাবে আমার বিজনেসের মূলধন। এটাকে মূলত বলা হয় অংশীদারদের মূলধন হিসাব, ঠিক আছে। এই কাজটাই তোমাকে এখন করতে হবে। আচ্ছা, এখানে ব্যালেন্স ভিডিও দেওয়া যাবে, প্রারম্ভিক মূলধন মানে ব্যালেন্স ভিডিও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। চলো আমরা এখন ঝটপট আমরা লাভ লোকসান আবর্তনকে হটাই দিলাম, ঠিক আছে। আমরা এটা করব না, আমরা এটা দেখবো না, বুঝছো। আমরা এখান থেকে যদি ইনফরমেশন দরকার সেক্ষেত্রে আমরা নিব, কিন্তু আমরা এটাকে কখনোই ফলো করবো না। এটা আমাদের মূলধন হিসেবে ফলো করার জন্য যদি আমরা ফলো করতে যাই আমাদের অঙ্কটা ভুল হবে। এক নাম্বার, চলো আমরা একটু দেখে আসি। দেখো, মূলধনের পরে তুমি সবসময় উত্তোলন হিসাবটা মাথায় রাখবে। দেখো তো, এই যে তুমি বলো তো যে এই যে দেখো তারা যে প্রত্যেক মাসে 800 করে এবং 600 করে এবং হচ্ছে 400 করে উত্তোলন করছে, বলতো তারা যে অংশীদার হয়ে ব্যবসা থেকে উত্তোলন করছে এর জন্য কি মূলধন বাড়ছে নাকি কমছে? বলো, ফার্স্ট কমেন্ট করো তো দেখি, ফার্স্ট কমেন্ট করো। এর জন্য কি মূলধন বাড়ছে নাকি কমছে? অবশ্যই মূলধন কমবে, অবশ্যই কি মূলধন কমবে। তাহলে 2018 সাল, আমরা এখন 2018 ডিসেম্বরে চলে যাবো আমরা, ঠিক আছে। ডিসেম্বর হিসাব করবো, এখানে ডিসেম্বরের 31 লাইন, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের জানি যে আমরা উত্তোলন করলে আমাদের কি হয়? মূলধন কমে, সেই জন্য আমরা লিখবো হচ্ছে উত্তোলন হিসাব, ঠিক আছে। উত্তোলন হিসাব। তাহলে একজনে যদি 600 করে 800 করে করে তাহলে কত হয়? ঠিক আছে, একজন যদি 800 করে করে তাহলে হচ্ছে আমাদের 12। তাহলে প্রতি মাসে 800 করলে স্যার হচ্ছে 9600 হবে। সে করছে 9000, সরি সে করছে কত? 9600। আরেকজন করছে 600 করে, 600 করে হলে 12। সে করছে হচ্ছে 7200 এবং আরেকজনের করছে হচ্ছে 400 করে ইন্টু 12, সে করছে কত? 4800। এই ছিল আমাদের উত্তোলন এবং মূলধন সংগত হিসাব। এখন আমাদের এই যে কিছু সমন্বয় বা ঝামেলা হয়েছে, সেই ঝামেলার কারণে আমরা যে লাভ লোকসান আবরণ হিসাব করছি, এই হিসাব থেকে এই হিসাবের মাধ্যমে আমাদের কিছু কিছু অংশ এখানে যাবে। সেজন্য আমি এখন লিখবো হচ্ছে, এখানে কি লিখবো? পরবর্তী যে পার্টটা সেটা আমি লিখবো হচ্ছে লাভ লোকসান আবরণ হিসাব। এখানে লিখবো যেটা আমাদের লাভ লোকসান আবরণ হিসাব থেকে যাবে, লাভ লোকসান আবরণ হিসাব, ঠিক আছে, আবরণ হিসাব। ওকে, তুমি এটা এইভাবে রেখে দাও। তারপর হচ্ছে এটাকে লিখে দাও লাভ লোকসান আবরণ হিসাব, লাভ লোকসান আবরণ হিসাব। এটা তুমি ডিসেম্বর 31 তারিখ লিখতে পারো। ওকে, এখানে লিখতে পারো ডিসেম্বর 31 তারিখ।
ওকে, এখন খেয়াল করো, তুমি অঙ্ক বাদ দাও, ওইটা বাদ দাও, এখানে খেয়াল করো। চলো এরপর দেখো, আমি শুরুতে একদম আসবো। এখন শুরুতে প্রথমে মূলধন লেখা, তারপর উত্তোলনের কাজ করার পরে তারপর অঙ্কটা সুন্দর করে পড়বা। দেখো, চুক্তি অনুযায়ী মূলধন উত্তোলনের উপর বার্ষিক সুদ 5%। দেখো এই যে মূলধন, দেখো তারা যে বিজনেস থেকে মূলধন নিছে, ঠিক আছে, তারা যে বিজনেস থেকে কি নিছে, মূলধন নিছে। তো ব্যবসায়ী থেকে যে মূলধন নিছে, সেই জন্য তাদের ব্যবসায়ীকে মূলধন দিতে হবে, মানে মূলধনের সুদ দিতে হবে। এখন আমি অংশীদার, আমি যদি ব্যবসা থেকে মূলধন নেই, এই জন্য যদি আমি বিজনেসকে মূলধনের সুদ দেই, ঠিক আছে, ভালো করে খেয়াল করো, আমি একটু আমি হচ্ছে অংশীদার, আমি ব্যবসা কি করলাম, মূলধন বিনিয়োগ করলাম। দেখে দাঁড়াও, আমি অংশীদার, আমি বিজনেসের মধ্যে কি করলাম, মূলধন বিনিয়োগ করলাম। এখন আমি যে বিজনেসে মূলধন বিনিয়োগ করলাম, আমি তো মূলধনের সুদ পাবো, ঠিক আছে। তো মূলধনের সুদ যদি আমি পাই, আমি কি, আমার কি কোথাও বলা আছে যে মূলধনের সুদ আমি বাসায় নিয়ে গেছি, না নেই নাই। তাহলে যেহেতু আমি মূলধনের সুদ পাবো, মূলধনের সুদ আমি বাসায় নেই নাই, তার মানে কি আমার ব্যবসার মধ্যে মূলধনের সুদটা থেকে গেছে, তার মানে কি আবারও আমার মূলধনটা বেড়ে গেছে। সেই জন্য মূলধনের সুদ কোথায় যাবে, আমাদের এখানে চলে আসবে। তাহলে তুমি লিখবে হচ্ছে মূলধনের সুদ, মূলধনের সুদ কার কত আসছে একটু দেখো, এখানে এখান থেকে একটু ব্যালেন্স নিবা। তাহলে মূলধনের সুদ কার কত আছে, 6,000, 4,000, 6,000, 4,000, 2,000। তুমি কিন্তু মনে করো না যে আমি এটা ফলো করতেছি ঠিক এটার সাথে মিলবে। 6,000, 4,000, কত, 2,000। আচ্ছা, কেন এটা এরকম হয়েছে, কারণ আমি ব্যবসায় মূলধন দিচ্ছি, মূলধন দরকার, আমি যদি মূলধনের সুদ পাই, তাহলে আমি তো সুদ নিয়ে নাই, আমি তো বলি না যে সুদ বাড়িতে নিয়ে গেছি, আমার সুদ বিজনেসের হয়ে গেছে, তাহলে আবার কি আমার মূলধন বাড়ছে, সেজন্য ক্রেডিট পাশে আসছে, ঠিক আছে। এটা যাওয়াটা কি হবে জানো নি, এটা যাওয়াটা হবে হচ্ছে তোমার মূলধনের সুদ হিসাব, আর হচ্ছে কি অংশীদারের ক্ষেত্রে মূলধন হিসাব, মূলধনের সুদ হিসাব হবে। আচ্ছা, এরপর দেখো পরেরটা, উত্তোলনের সুদ। আবার কি, এখানে দেখো উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ সেম উল্টা, কারণ আমি যে উত্তোলন করছি, আমার এই জন্য ব্যবসায়ীকে মূলধন দিতে হবে, আমার নিজস্ব মূলধন কমে যাবে, তাহলে উত্তোলনের সুদ যাবে কি, আমার মূলধন কমে যাবে, সেজন্য আমি লিখবো কি উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। তাহলে উত্তোলনের সুদ কে কত, কার কত হয়েছিল, দেখো উত্তোলনের সুদ কার কত ছিল, 260, 180, 110, 260, 180, 110। আচ্ছা, একটু খেয়াল করবা, ঠিক আছে, একদম বেসিক কিন্তু এগুলো, আমি কিন্তু মুখস্থ নাই, কোনো সিস্টেমে নাই এগুলো মুখস্থ। ওকে, আচ্ছা, এটা এই কালারে আমি রাখি। আচ্ছা, তাহলে আমাদের মূলধনের সুদগুলো, উত্তোলনের সুদগুলো। এখন খেয়াল করো, এখন মজাটা হবে তোমাদের সাথে, এখন মজাটা হবে, দেখো ভালো করে খেয়াল করো। ব্যবসায় পরিচালনা অংশগ্রহণের জন্য প্রেমা এবং পপি, দেখো প্রেমা হচ্ছে প্রতি মাসে 2,500, পপি হচ্ছে প্রতি মাসে 2,000, দেখো বেতন পাবে। প্রেমা তার বেতন প্রতি মাসে নগদে তুলে নেয়, দেখো তো কে টাকা তুলে নিছে প্রতি মাসে, দেখো প্রেমা। এখন আমার কথা হচ্ছে, প্রেমা যদি প্রতি মাসে নগদে টাকা তুলে নেয়, তাহলে তো বেতন বাবদ সে বিজনেসে কোনো পাওনা থাকলো না। আবার খেয়াল করবা, প্রেমা যদি প্রতি মাসে বেতন নগদে তুলে নেয়, তাহলে বেতন বাবদ সে কি বিজনেসের মধ্যে কোনো পাওনা থাকবে, থাকবে না, কারণ সে তার নগদ, সে যে পরিমাণ বেতন পাবে সেটা সে প্রতি মাসে নিয়ে গেছে। এই জন্য প্রেমার বেতন মূলধন হিসেবে আসবে না। কিন্তু তোমরা প্রেমার বেতন মূলধন হিসেবে কি আসবে না, কারণ প্রেমা তার মূলধনের টাকা সাথে সাথে বেতনের টাকা নিয়ে গেছে। যদি সে বেতনের টাকা সাথে সাথে নিয়ে যায়, তাহলে বেতন মূলধনে কেন যাবে, কারণ বেতনের কারণে তার মূলধন বাড়বে না, কমবেও না, সেজন্য কি আসবে না, বুঝছো। এখন খেয়াল করো, যদি তুমি এটা ফলো করতা যে ডেবিট পাশের টাকাগুলা ক্রেডিট পাশে যাবে, ডেবিট পাশের টাকাগুলা ক্রেডিট পাশে যাবে, তাহলে এখানে খেয়াল করে দেখো প্রেমার বেতন হিসাব দেখো আছে কত, 30,000 টাকা, তাহলে অবশ্যই এটাও আমাদের ক্রেডিট পাশে যাইতো 30,000 টাকা, বুঝছো। তুমি যদি সিস্টেমের নিয়ম বা রুলস ফলো করো, তুমি অবশ্যই অঙ্ক ভুল করবা, তোমাকে বুঝতে হবে যে অঙ্কটা কি, অ্যাকাউন্টিংটা কি, ঠিক আছে। এই প্রেমার মূলধন হিসাবটা আসবে না দেখে, প্রেমার বেতন মূলধন হিসাবে আসবে না দেখে এখানে তার বেতন লেখার সময় প্রেমার মূলধন হিসাব লেখা হয় নাই, সরাসরি প্রেমার বেতন হিসাব লেখা হয়েছে, বুঝছো। ওকে, এই পর্যন্ত যারা বুঝছো সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, এই পর্যন্ত যারা বুঝছো সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও।
কেন প্রেমার বেতনটা আমাদের মূলধন হিসাবে গেল না? একটু অল্টার লিখে দাও, ঠিক আছে? বিশ্বাস করো, এটাই হচ্ছে অঙ্ক। আমি তোমাদেরকে আজকে যেটা শিখাইতেছি, যে মূলধন হিসাব যেটা শিখাইতেছি, এটাই রে ভাই অঙ্ক রে, এটাই অঙ্ক। যদি এটা বুঝতে পারো, তোমার আমার কোনো নতুন কোন করে মূলধন, আমার নতুন কোনোদিন মূলধন হিসাব তোমার শিখাইতে হবে না। তুমি যদি জাস্ট এতটুকু বুঝো যে একজন অংশীদারদের মূলধন কখন বাড়বে কখন কমবে, যদি তার মূলধন বাড়ে তাহলে এটা আসবে, কমলে আসবে। যদি তার মূলধন বাড়েও না কমেও না, সেই কারণে কখনো এটা এখানে আসবে না ভাই, এতটুকুই। এটাই হচ্ছে তোমার অঙ্ক। অথচ তোমরা কত নিয়ম, কত রুলস পড়ো। অংশীদারদের হিসাবে না হলেও 30 থেকে 40টা রুলস আছে, কোনো লাভ হইব না ভাই। নিয়ম রুলস করে কোনো লাভ হইব না। দেখছো, ডেবিট পাশে আছে, ক্রেডিট পাশে যায় নাই। আচ্ছা, এরপরে হিসাবটা চিন্তা করে দেখো, আমরা এটা দেখলাম। এরপর আমরা অঙ্কতে চলে যাবো আবার। এরপর দেখো, পপি, পপি কি 2000 টাকা, পপি কি 2000 টাকা। সে কত পাইতো? 2000 টাকা করে পাইতো। তো সে যদি 2000 টাকা করে পায়, 12 মাসে কত? 24,000 টাকা, ঠিক আছে? 12 মাসে কত? 24,000 টাকা। দেখো তো এখানে কি বলা আছে, যে পপি বেতনের টাকা নগদে তুলে নেয় নাই। তো পপি যদি বেতনের টাকা নগদে তুলে না নেয়, তাহলে তো সে অবশ্যই বেতনের টাকা ব্যবসায় পায়। তাহলে ব্যবসাতে সে বেতনের টাকা পায়, তার মূলধনের পরিমাণ বাড়ছে, সেই জন্য কি আমাদের মূলধনের পাশে পপির টাকা আসবে। তাহলে তুমি এখানে লিখবে হচ্ছে পপির বেতন, অথবা শুধু লিখবে বেতন হিসাব। শুধু বেতন লিখলে হবে, কে পাবে? পপি। কত টাকা? 24,000 টাকা। এখন তুমি বলতে পারো স্যার, তুমি বলতে পারো স্যার যে, তুমি এখন বলতে পারো স্যার, তুমি তো তোমার রুলস অনুযায়ী তো এটা নাই। এই যে এখানে খেয়াল করো, পপির বেতন যে ক্রেডিট পাশে আসছে, দেখো পপির বেতন তোমার লাভ লোকসান আমদানি হিসেবে নাই, কোথাও নাই। দেখো দেখো, কোথাও নাই। কোথাও আছে? নাই। তাহলে ওইটা কেমনে গেল? এই যে তুমি শিখো যে ডেবিট পাশে গুলো ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে গুলো ডেবিট পাশে, মানে মন মতো শিখালাও। অঙ্ক দিয়া লাস্টে গিয়ে কি হয়? সব পারো, লাস্টে কি পারো? পরীক্ষার রেজাল্ট খারাপ করো। আচ্ছা, এখন এই যে বিষয়টা, পরীক্ষার রেজাল্ট তোমরা খারাপ করো, কেন করো দেখছো? এই কারণগুলোতে করো। কারণ এটার সাথে মূলধন হিসাবের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? তুমি যদি তোমার প্রয়োজন হয়, এখান থেকে তুমি অ্যামাউন্ট নিতে পারবা, কিন্তু এখানে এগুলা ডেবিট, ক্যাশ ওইগুলা ক্রেডিট, ক্রেডিট গুলা ডেবিট, এগুলা কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। যেটা শেখানো হয়েছে বা যেটা বানানো হয়েছে, এগুলো সব মিথ্যা। আমি বলে দিচ্ছি, এখানে দাঁড়ায় লাইভে যত তোমার বড় বড় টিচার আছে, তুমি জিজ্ঞেস করে দেখো, এগুলো সব বানানো, এগুলা মিথ্যা ইনফরমেশন। আচ্ছা, তাহলে এই জন্য কি আমাদের, যেহেতু পপির বেতনের টাকা নগদে তোলা নেয় নাই, সেই জন্য সে এখন বিজনেসে সে 24,000 টাকা বেতন বাবদ পাবে। বেতন পাওয়ার কারণে তার মূলধন বাড়বে। সে দেখো বেতন হিসাব মূলধন বাড়ছে 24,000 টাকা। ওকে, তো এর পরবর্তী বিষয়গুলো একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এরপর হচ্ছে তারা সম্ভব লাভের আশায় প্রত্যেকে প্রেমা 800, এগুলো আমরা উত্তোলনটা উঠাইছি। এরপর হচ্ছে আমরা প্রেমা নগদ উত্তোলন ছাড়াও কত? 4,000 টাকার পণ্য উত্তোলন করছে। দেখো, খেয়াল করে দেখো, প্রেমা নগদ উত্তোলন ছাড়াও 4,000 টাকার পণ্য উত্তোলন করেছে। আচ্ছা, প্রেমা যদি 4,000 টাকার পণ্য উত্তোলন করে, সে তো বিজনেস থেকে 4,000 টাকা পণ্য নিয়ে গেছে, এতে কি তার মূলধনের পরিমাণ কমবে নাকি বাড়বে? একটু বলো তো দেখি, একটু বলো, যারা লাইভে আছে একটু বলো, কি কি শিখতেছো? ভালো কিছু শিখতেছো কিনা বলো। প্রেমা যে নগদ ছাড়া 3,000 টাকার পণ্য উত্তোলন করছে, এই পণ্য উত্তোলন করার কারণে প্রেমার মূলধনের পরিমাণ কি কমবে নাকি বাড়বে? একটু বলো, জাস্ট কমেন্ট করে বলো। অবশ্যই কি আমাদের প্রেমার মূলধনের পরিমাণ কমবে, কারণ যেহেতু সে পণ্য উত্তোলন করছে, সে টাকা দিয়ে পণ্য উত্তোলন করছে, এরকম কিছু বলা নাই। যেহেতু সে 4,000 টাকার পণ্য ব্যবসা থেকে উত্তোলন করে ফেলছে, তার যে পরিমাণ মূলধন ছিল সেটা কমে যাবে। তো মূলধন কমে যাওয়ার কারণে আমাদের ডেবিট পাশে চলে আসবে। আমরা এখানে লিখব হচ্ছে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন কে করছে? প্রেমা। প্রেমা কত? এই যে কত? 4,000 টাকা। এই হচ্ছে শেষ। এরপরে দেখো আর কোনো লেনদেন আছে কিনা, আর কোনো লেনদেন নেই। আচ্ছা, এখানে আর কোনো লেনদেন নাই, বুঝছো? এখন তুমি একটু
ওই অঙ্কতে যাও। এখন তুমি এই যে একটু খেয়াল করে দেখো, এই যে তারা যে লাস্ট পর্যায়ে তারা যে সবকিছু বন্টন করার পরে তারা কি পাবে, তারা একটা মুনাফার অংশ পাবে। একজন পাবে 22,200 আর রুনা পাবে হচ্ছে 14,800, কপি পাবে কত 7,450। তুমি এখানে কেন আসতেছি, আমরা এখানে ব্যালেন্সের জন্য আসতেছি, কিন্তু এটা নিয়ম অনুসারে আমরা এখানে আসতেছি না। দেখো তাহলে এই যে তারা যে এতক্ষণ ব্যবসাটা করলো, ব্যবসা করার পরে তারা সবকিছু বন্টন করলো, এখন তারা কি পাবে, একটা মুনাফার অংশ পাবে। এখন মুনাফার অংশ কি তারা বাড়িতে নিয়ে গেছে, বলা আছে কোথাও? বলা নাই। তো তারা যেহেতু মুনাফার অংশ বাড়িতে নেয় নাই, তাহলে তাদের এই মুনাফার অংশের কারণে তাদের পরিমাণটা আবারও মূলধনের পরিমাণ বেড়ে যাবে। সেজন্য এটা কোন পাশে যাবে, ক্রেডিট পাশে যাবে। ঠিক আছে, তখন তুমি লাগবে হচ্ছে কি ক্রেডিট পাশে যাবে হচ্ছে মুনাফার অংশ, মুনাফার অংশ। তাহলে কার কত, একজন হচ্ছে 22,275, 14,850, 22,275, 14,850। আচ্ছা, আরেকজনের কত 7,425, 7,425। তুমি দেখো অঙ্কটা পরে আর কোনো কিছু বাদ নাই, সবকিছু উঠানো হয়েছে। ঠিক আছে, আর কোনো কিছু বাদ নাই। তো এটাই হচ্ছে অঙ্কের প্রকৃত কি নিয়ম। ঠিক আছে, এই জন্য তোমরা স্থিতিশীল মূলধন, চলতি মূলধন, তারপর হচ্ছে তোমার এটা সেটা অনেক কিছু তোমরা পারো না। বুঝতে পারছো? ভালো করে শিখতে হবে বা বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত সবাই যদি বুঝে থাকো, সবাই একটু অল্প লেখা দাও। আমাদের আর কোনো কিছু আসবে না। আমরা এখন কি করব, এখন আমরা দেখব আমাদের কি পরিমাণ মূলধন এখানে বাড়ছে এবং কি পরিমাণ কমছে, তাদের থেকে আমরা যোগ বিয়োগ করে আমাদের তাদের যে কি পরিমাণ মূলধনটা ব্যবসা আছে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে তুমি এখানে একটা দাগ দিয়ে দিবা, তারপর এখানে একটা দাগ, একটু নিচে দাগ দিবা। ঠিক আছে, দাগ দেওয়ার পর তুমি দেখবা যে কোন পাশে বেশি হয়। দেখো ওই পাশে কিন্তু সব থেকে বেশি। তাহলে সিঙ্গেল সিঙ্গেল করে করবো। ধরো আমি এটা করবো 1,20,000, 1,20,000 এবং হচ্ছে 6,000। তার মূলধন কত বাড়তেছে 6,000। এরপর হচ্ছে 22,200, 22,275, 22,275। তাহলে তার টোটাল মূলধন কত হলো 1,48,275। এটা হচ্ছে তার টোটাল মূলধন। তাহলে এটা তুমি এই পাশে লিখে দেবা 1,48,275 লেখার পরে এটা ক্লোজ করে দিবা, এটা ক্লোজ করে দিবা। এখন আমরা দেখলাম যে তার মূলধন ছিল এত এবং সে এটার কারণে তার মূলধন বাড়ছে। হ্যাঁ, মুনাফার অংশের কারণে মূলধন বাড়ছে। তো এটা হচ্ছে তার মোট মূলধন। এখন এখান থেকে কি কারণে মূলধন কমছে সেটা বাদ দিলে তার কিন্তু অবশিষ্ট মূলধনটা চলে আসে। অবশিষ্ট মূলধনটাকে মূলত বলা হয় ব্যালেন্স সিডি, যেটা হাতে থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে -9,600 -260 -4,000। ঠিক আছে, তাহলে আমাদের কত হচ্ছে 1,34,415। তাহলে হচ্ছে এখানে কত 1,34,415। এইভাবে তোমাকে করতে হবে। এটা কি বলা হয় ব্যালেন্স কি সিডি। ঠিক আছে, ব্যালেন্স সিডি। এটা হচ্ছে তুমি লিখবে ডিসেম্বর 31 তারিখ। এইভাবে তুমি প্রত্যেকটা মূলধন করবা। এই হচ্ছে তোমার অঙ্কটা। আচ্ছা, ওকে, যারা 2-4 জন আসো বলো তো তোমাদের কাছে এই মূলধন হিসাবটা কি আর কোনদিন কঠিন লাগবে? বলো একটু দেখি। তাহলে এটা করো 40,000। আচ্ছা, এটা করি 80,000 যোগ 4,000 যোগ 14,850 কত হইল? আচ্ছা, 98,000, সরি 850। ওকে, এখানে কত 98,850। ওকে, তার মূলধন মোট মূলধন হচ্ছে এত টাকা। এখন এটা থেকে বাদ দিব, আমরা যেটা থাকি সেটা -7,200 মাইনাস কত 180। তার থাকতেছে কত 91,470 টাকা তার মূলধন থাকতেছে। এটা হচ্ছে ব্যালেন্স সিডি। ঠিক আছে, তুমি আবার এই পাশে সেম পরিমাণ টাকাটা ব্যালেন্স বিডি লিখে দিবে। আবার এটা করে একটু, এটা 40,000 আর মূলধনের পরে হচ্ছে 2,000, সে বেতন বাবদ পাবে আবার 24,000, তারপর হচ্ছে তার 7,420 টাকা পাবে হচ্ছে সে কি 425।
5 হচ্ছে কি, তাহলে সে পেতেছে 73,425। ওকে, তাহলে এখান থেকে তার যদি কমে যায় 4800 মাইনাস হচ্ছে 110 কমে গেলে সে কত পাইবো? 73,425। ওকে, সে কত পাইতেছে? 68,515। আচ্ছা, এই হচ্ছে তোমার তার কি ব্যালেন্স সিডি। ঠিক আছে, তো যদি তার ব্যালেন্স সিডি এটা হয় তাহলে পরবর্তী বছর তাহলে হচ্ছে 2019 সাল, 19 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এটাই তার প্রারম্ভিক মূলধন থাকবে। এই জন্য আবার তুমি লাগবে হচ্ছে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। ঠিক আছে, তাহলে কত? এখানে জাস্ট যেটা আছে লিখে দিবা, 1,34,415, 91,470, 68,515। শেষ তোমার অঙ্ক। তুমি বাংলাদেশের মধ্যে যত ধরনের মূলধন হিসাব আছে তুমি এটা ফলো করবা। তোমার যদি মূলধন হিসাব ভুল হয় তখন তুমি আমাকে বললো। আর যদি মুখস্থ করতে যাও 20টা করবা, 19টার মধ্যে 19টা তোমার ভুল হবে, মনে রাখতে হবে। 20টা করবা, 19টা তোমার ভুল হবে। ঠিক আছে, এই জন্য আমি এক একটা পার্ট আলাদা আলাদা করে ক্লাস নিই। যদি আমি একসাথে 3টা ক্লাস নিতাম তোমাদের সাথে আমি এত কথা বলতে পারতাম না। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার যে আমাদের কি কোনো ধরনের দরকার নাই, আমাদের যদি অঙ্ক আসে আমরা লাভ লোকসান হিসাব এবং মূলধন হিসাব নরমাল অঙ্কগুলো যেগুলো আসবে সেগুলো আমরা একদম কমপ্লিটলি পাবো। ঠিক আছে, আর বেশি করে প্র্যাকটিস করবো। আরেকটা বিষয় হচ্ছে তোমার এখানে অনেক নিয়মগুলো আছে। তো আমরা যেহেতু একটা অঙ্ক করে ফেলছি, আমরা যেটা করছি এটা হচ্ছে চলতি মূলধন পদ্ধতি। এটা কোন মূলধন পদ্ধতি? চলতি মূলধন পদ্ধতি। এখন নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে পদ্ধতি নিয়ে কথা বলবো। বিশ্বাস করো, নেক্সট ক্লাসে যদি আমি তোমাদের সাথে পদ্ধতি নিয়ে কথা বলি একদম ফাটাফাট তোমরা সবকিছু সহজে বুঝে যাবে, কোনো ধরনের কষ্ট হবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা মনের মতো হয়েছে। আমি মনে করি আমার ক্লাসে অবশ্যই তোমরা নতুন কিছু পেয়ে থাকো, যারা রেগুলার ক্লাস করো নতুন কিছু হলেও পেয়ে থাকো, আমি এটা মনে করি ইনশাআল্লাহ। তাহলে আমি চাই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের জানাইবা, সবাই মিলে একসাথে ক্লাস করবা। কারণ দেখো লাইভে যদি এরকম 10 জন 15 জন থাকে সেক্ষেত্রে ক্লাস করা যায় না। ওকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।